ক্রনিকলস অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো টাইম অ্যান্ড স্পেস ইন হিস্ট্রি। এখন টাইম অ্যান্ড স্পেস জিনিসটা কি আমরা জানি। টাইম মানে সময় আর স্পেস মানে স্থান। এই দুটো মানে মূলতন্ত্র ছাড়া কিন্তু কোনো কিছুর অস্তিত্ব সম্ভব নয়। অর্থাৎ যে কোনো বস্তু, যে কোনো ঘটনা, যে কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে আমাদের এই দুটো তন্ত্রকে মনে রাখতেই হয়। সেটা হলো সময় এবং স্থান। আমরা দেখতেও পারি যে কোনো ঘটনায় যখন হয় তখন তার প্রধান যে দুটো কারণ হয়ে ওঠে সেটা হলো কি, কোথায় এবং কখন। এই কখনের উত্তর দেয় টাইম বা সময়, এবং কোথায় উত্তর দেয় স্পেস বা স্থান। এই টাইম অ্যান্ড স্পেস টপিকটা আসলে তখন মানুষ আবিষ্কার করে যখন মানুষের চিন্তা ভাবনা শুধুমাত্র পৃথিবী বা বায়ুমণ্ডলের নিচে সীমাবদ্ধ ছিল না। বায়ুমণ্ডল পৃথিবী ছাড়িয়ে যখন মহাবিশ্বের দিকে মানুষের চিন্তা শক্তি পাড়ি দিয়েছিল, তখনই এসেছিল নিউটন, আইনস্টাইনের মতো বিখ্যাত পদার্থবিদরা। তারাই ইন্ট্রোডিউস করেছেন টাইম অ্যান্ড স্পেসকে, এবং বর্তমানে এই ভিডিওয়ে আমরা সেই ফিজিক্সিস্টের তত্ত্ব থেকে ইতিহাসকে বোঝার কিছু ধারণা তৈরি করব। টাইম অ্যান্ড স্পেস দুটো কিন্তু আলাদা জিনিস নয়। এটা সম্বন্ধে আইনস্টাইনই বলেছিলেন, টাইম অ্যান্ড স্পেস আর নট ডিফারেন্ট অর সেপারেট, দে আর ইন্টারওভেন অ্যাজ স্পেস টাইম। তাই আমরা যে টাইম অ্যান্ড স্পেস লিখেছি এখানে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ত্রুটিপূর্ণ। আইনস্টাইনের মতে এটা অ্যান্ড না হয়ে হবে স্পেস টাইম বা টাইম স্পেস, এটা হাইফেন। ঠিক আছে? তো এই টাইম অ্যান্ড স্পেস আসলে একটা বস্তু বা কোনো কিছুর অস্তিত্বকে পূর্ণতা দেয়। আমরা পড়েছি সেটা পদার্থবিদ্যায়, বা পদার্থবিদ্যার ধারণা থেকে আমরা সেটা বুঝতে পারি। আজ আমরা শুরু করব ইতিহাসকে নিয়ে এই টাইম অ্যান্ড স্পেসের খেলা, এবং টাইম স্পেসের এই ট্রেডটাকে আমরা বোঝার চেষ্টা করব ইতিহাস। ঠিক আছে? তো প্রথমে আমরা আসবো টাইমে, তারপর স্পেসে যাব, স্বাভাবিক। টাইম, এই টাইম কি না, এই টাইম বলে একটা প্রবাহ যেটা সব সময় এগিয়ে চলেছে, তার দিকের কোনো কিন্তু পরিবর্তন নেই, একদম সোজা চলেছে, সোজা সোজা চলেছে। সোজা মানে আসলে এটা কি থেকে চলছে না, এটা পাস্ট থেকে প্রেজেন্টের দিকে যাচ্ছে, এবং আবার প্রেজেন্টটাই আবার পরবর্তীকালে ফিউচার হচ্ছে। তো এখান থেকে জিনিস দেখার আছে যে প্রেজেন্ট প্রেজেন্ট জিনিসটা, এই যে প্রেজেন্ট জিনিসটা, এটার কি আদতে অস্তিত্ব আছে? না। কেন অস্তিত্ব নেই? না, এখন ধরা যাক এখন 12টা বাজে, ধরা যাক এখন 12টা বাজে, না হয়তো তোমরা যখন ভিডিওটা তখন 12টা নাও বাজতে পারে, 12টা। তুমি ভাবলে প্রেজেন্টটা কি 12টা, তুমি ভাবতে না ভাবতেই এটা 12টা 1 হয়ে গেল। তার মানে সময় তো সব সময় এগিয়ে চলেছে, সে তো সদা পরিবর্তনশীল, সে তো কোথাও স্থির নয়। তাহলে প্রেজেন্টও তো স্থির নয়, প্রেজেন্টও তো এরাম 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 করে চলতেই থাকছে, প্রেজেন্ট তো স্থির নয়। তাই প্রেজেন্টের তো কোনো অস্তিত্ব নেই, অথচ আমরা বসবাস কোথায় করছি? বর্তমান সমাজে। অর্থাৎ আমাদেরও অস্তিত্ব ক্ষণিক, বা আমাদের অস্তিত্ব সময়ের উপর নির্ভরশীল, কারণ সময় সবসময় এগিয়ে চলছে। প্রেজেন্ট বলে কোনো তো একটা পার্টিকুলার টাইম বলা যায় না যে এই সময়টা প্রেজেন্ট। হ্যাঁ, এখন দাঁড়িয়ে আমরা পাস্ট এবং ফিউচার বলতে পারি। 2025 দাঁড়িয়ে 2020, 2020 পাস্ট, 2030 ফিউচার। ঠিক আছে? কিন্তু 2025টা কি প্রেজেন্ট? এটা ভাবতে ভাবতে এটা নিয়ে চর্চা করতে করতে 2026 চলে আসবে, তখন প্রেজেন্টটা পাল্টে 2026 হবে। বা আমি তো বছর হিসেবে বলছি, যদি সেকেন্ড হিসেবে বলি, 1 সেকেন্ডে আমি বললাম এখন 1 সেকেন্ড, এখন 12টা বেজে 1 সেকেন্ড, হ্যাঁ বলতে না বলতেই 5 সেকেন্ড 10 সেকেন্ড হয়ে যাবে। তাহলে সময় স্থির নয়, এবং এই সময় যেহেতু স্থির নয়, তাই আমাদের অস্তিত্বটা সময়ের উপর নির্ভর করছে। এবং ঠিক এখান থেকে চলে আসে জন্ম মৃত্যুর রহস্য। আমরা জন্মেছি এক সময়, এবং সময়টা আস্তে 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 আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এটাই লাইফ সাইকেল। অর্থাৎ মানুষ হোক
বস্তু হোক, সমস্ত কিছু কিন্তু জীবনের সময় চক্রকে মেনে চলে এবং এই সময় সর্বদা একমুখী প্রবাহ বজায় রাখে। এইটা হচ্ছে সময়ের ধারণা। ঠিক আছে, এবার ফিজিক্সে তো সময়ের ধারণা আমরা জানি, ফিজিক্স নিয়ে যেটা আমরা পড়ি, আমরা অঙ্ক করেছি। তো এই ফিজিক্সের মধ্যে যিনি ছিলেন নিউটন, মানে যার মাথায় আর কি আপেল পড়েছিল, তো সেই নিউটন নিউটন কি ভাবতেন? নিউটন, আমি যেটা বললাম, সময় একদম স্থির, সময় একদম এগিয়ে চলেছে এগিয়ে চলেছে এগিয়ে। হ্যাঁ, সময় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, টাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে সময় কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়, এটা নিউটন মনে করতেন। ঠিক আছে, সময় কারোর উপর নির্ভরশীল নয়, সময় সবার জন্য এক, সময় একইভাবে এগিয়ে চলেছে এগিয়ে চলেছে, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এবার নিউটনের এই যে ধারণাটা, এটা একেবারে নির্ভুল নয়, কিন্তু এখান থেকে এটাকে ত্রুটিপূর্ণ করে তোলে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি বা আপেক্ষিকতাবাদের তত্ত্ব। এবার রিলেটিভিটি থিওরি কি বলে? রিলেটিভিটি থিওরি প্রচুর বড়, রিলেটিভিটি থিওরি আমি এই ভিডিওতে ব্যাখ্যা করতে পারবো না, কারণ ওটা এতটাই বড় যে ওটার জন্য একটা আলাদা সিরিজ লাগবে। কিন্তু ইতিহাস জানার জন্য যতটুকু আমাদের দরকার ততটুকু নিরীক্ষে বলতে পারি, রিলেটিভিটি থিওরি প্রথম বলে যে সময়ও নির্ভর করে কার উপর? না, মাস বা ভর বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষীয় বল বলা হয় বা মহাকর্ষীয় বল, এই বলটার উপর, অর্থাৎ যে যাকে যতটা টানে। এবং এই জন্যই আমাদের চাঁদে একরকম ভাবে সময় বয়, পৃথিবীতে একরকম ভাবে সময় বয়। কারণ কি? প্রত্যেকটা বল মানে মাধ্যাকর্ষণ শক্তি সেটা তো আলাদা আলাদা, জিএমএম বাই আর স্কোয়ার, তোমরা জানো কি জানি না, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি বল, মানে এই যে এফটা, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল, এই বা মহাকর্ষীয় বল। এই বলটা সবার জন্য আলাদা, পৃথিবীর জন্য মানে আর্থ লিখছি, আর্থের জন্য বেশি, হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়ের জন্য একটু কম, মুনের জন্য, আবার সানের জন্য একটু বেশি। তাহলে যার গ্র্যাভিটেশনাল ফোর্স যত বেশি, তার নিজ দিয়ে কাজ করছে, তার মানে সে সময়কে টেনে ধরছে, সময়কে খুব সহজে বেরোতে দিচ্ছে না। তাই জন্য এই যার মাধ্যাকর্ষণ শক্তি বা যে গ্রহে মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি বা বলের প্রভাব বেশি হয়, সেখানে সময় ধীর গতিতে চলে। আর যেখানে সময় দ্রুত চলে, সেখানে নিশ্চয়ই মাধ্যাকর্ষণ শক্তি কম। অর্থাৎ এই সাপেক্ষে আমরা বলতে পারি যে এরা ব্যস্তানুপাতে, অর্থাৎ এসিএম মানে সান আর্থ মুন, এটাই উল্টে যাবে, MES হয়ে যাবে যদি আমরা বলি স্পিড অফ টাইম। তাহলে ফিজিক্স আমায় বলছে বা রিলেটিভিটি থিওরি আমায় বলছে যে আপেক্ষিক, সবকিছুই আপেক্ষিক, মানে সবকিছুই নির্ভর করছে অন্যদের উপর, অর্থাৎ যে বিচার করছে, কোনো কিছুই ইউনিভার্সাল নয় বা সর্বজনীন নয়। এবার আমরা ইতিহাস এটাই কি দেখতে পারি, সময় পরিবর্তনশীল, সময় ধীরে চলে না দ্রুতই চলে, এটা আমরা কিভাবে ইতিহাসে দেখতে পারি? না, ইতিহাসে সময় কি বহন করে? না তাৎপর্য। ধরা যাক 1757 আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় পলাশির যুদ্ধ হয়েছিল। আর 1760 কি আমাদের যতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ গুরুত্বপূর্ণ। 1760-এর সময় সদ্য ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে, তারা আস্তে আস্তে শাসন ব্যবস্থা শুরু করছে, কিন্তু সেই সময় উল্লেখযোগ্য কোনো ঘটনা হয়নি, তাই 1760-এর সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু অপেক্ষাকৃত কম 1757 থেকে। এখানেই আসে টাইম, তার মানে দুটোই টাইম। একটা বছর 365 দিনের একটা বেড়াজাল বা টাইম, দুটোই লিপিয়ার না, সুতরাং না, এটা মানে লিপিয়ার। তো যাই হোক, 365 দিনের সময় বা 66 দিনের সময় একই সময় বাঁধা, কিন্তু এদের গুরুত্ব আলাদা। কারণ কি? কারণ সময় ইতিহাসে তাৎপর্য বহন করে না। একটা সময় একটা ঘটনা ঘটবে, যে ঘটনাটার প্রভাব যতটা বেশি হবে মানব সমাজে, সেই ইতিহাস ততটা তাৎপর্য পাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আবার এটাও ভাবা যায়, একটা কৃষক, তার সময় কি বলে? তাকে সকালে উঠে মাঠে যেতে হবে, ধান চাষ করতে হবে, সেই ধান মানে মরশুম মাপে কাজ হয় তার, কখনো ধানের বীজ পুঁততে হবে, কখনো ধানের জল দিতে হবে,
কখনো আবার ধান কেটে বাজারে গিয়ে বিক্রি করতে হবে, তবে অর্থ আসবে এবং তবে তার সংসার চলবে। কিন্তু একটা রাজনীতিবিদের সময় কি তাই কথা বলে? অবশ্যই বলে না। কিভাবে বলবে? কারণ রাজনীতিবিদের জীবনের পরিমাপটা আলাদা, সেক্ষেত্রে তার সময় অন্য কথা বলে। হলো, তাহলে স্থান ভেদে বা মানুষ ভেদে মানুষের সময় আলাদা আলাদা বিহেভ করে। এবং আমরা এইভাবে ইতিহাসে আপেক্ষিকতাবাদকেও ইন্ট্রোডিউস করাতে পারি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘটনা নির্ভর করছে একটা ঐতিহাসিক কিভাবে সেই ঘটনাটাকে ব্যাখ্যা করবে। এটাই তো আপেক্ষিকতাবাদ। একটা ঘটনা তুমিও দিলে আমিও দিলাম, তোমার মনে একরকম রিয়াকশন হলো, আমার মনে একরকম রিয়াকশন হলো, তাহলে সেখানে ঢুকে গেল রিলেটিভিটি। ঘটনাটা আমার রিলেটিভ রিলেটিভ বা আমার রেসপেক্টে একরকম, তোমার রেসপেক্টে একরকম। তো এটা এলো দ্য রিলেটিভিটি থিওরি বিহাইন্ড হিস্টোরিক্যাল ইনভেনশনস, রাইট? বোঝা গেছে টাইম কেন আমাদের আপেক্ষিক, বা কেন সময়কে এত গুরুত্ব দেওয়া হয়। কারণ সময় কিন্তু কোনো কিছুকে মানে না। সময় এগিয়ে যায়, কিন্তু সময়কে আমরা সেভাবেই ব্যাখ্যা করব যেভাবে আমরা দেখব। তাই সময় যতই ক্ষমতাবান হোক না কেন, সময়কে ব্যাখ্যা করার জন্য কিন্তু মানব সমাজের দরকার রয়েছে, বা মানব সমাজের প্রতিটি চিন্তা দরকার রয়েছে। এবার মেজারমেন্ট অফ টাইম, যদি আমরা ফিজিক্সের কথা বলি, হ্যাঁ, তো ফিজিক্সে কি হয় না, টাইম মাপা হয় ঘন্টা, মিনিট, সেকেন্ড। আমরা দেখেছি, মানে সাপোজ বা সেকেন্ডেও হয়। ধরা যাক, আমি এটা কথা কথা বলছি, 250 কিলোমিটার স্পিডে যাওয়া একটা ট্রেন কতক্ষণে 1000 কিলোমিটার ক্রস করবে, এরকম ধরনের অঙ্ক আমাদের করতে হয়। তার মানে এদের মেজারমেন্ট হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ডে, যেটার এক্সপ্যান্ড কিন্তু খুব কম। কিন্তু ইতিহাস কিরকম ভাবে সময় নির্ধারণ করে বা সময়কে কিভাবে পরিমাপ করে না, বছরে, শতাব্দীতে, বা সহস্রাব্দেও। আবার আমরা যুগ বিভাজনও করে দিতে পারি সবাই, তাহলে আরো বড় হবে। তার মানে ইতিহাস সময় পরিমাপটা অনেকটা বড়, যেখানে ফিজিক্স ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে ঘটে চলা ঘটনাগুলোকে ব্যাখ্যা করে। আমাদের ইতিহাসের অতটা স্কোপ নেই যে অতটা ক্ষুদ্রভাবে বিচার করবে, কারণ সেকেন্ডে সেকেন্ডে মানুষের জীবনে কি কি পরিবর্তন আসে সেটা যদি ইতিহাসের বইতে লেখা হয়, তাহলে সেটা একটা অসম্ভবেরও ঊর্ধ্বে অবশ্যই। কিন্তু আমাদের ইতিহাসকে পরিবেশনযোগ্য করে করে তোলার জন্য খুব বড় বড় ইউনিটের টাইমে বিচারটা করতে হয়। তাই ফিজিক্স যতটা ছোট সময় পরিমাপ করে, আমাদের হিস্ট্রি বড় অ্যামাউন্টের সময় কে নিয়ে কাজ করে। এবার স্বাভাবিক 1800 যেটা 1800 থেকে 1900, মানে যেটা 19 শতাব্দী, এটাকে বলা হয় আলোর যুগ, মানে হ্যাঁ, প্রগতির যুগ বা আলোর যুগ। হ্যাঁ, আবার 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 এর আগের যুগটা, মানে এর আগের শতাব্দীটা, 17 থেকে 18 শতাব্দী, অষ্টাদশ শতাব্দী, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি 1800 না, এটা 1799 বলা ঠিক। তো এই সময়টা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ। তো সময়ের নির্ভর করছে যে আমরা জিনিসে কিভাবে বিচার করব। তো এটা গেল সময়ের গুরুত্ব। এতক্ষণ আমরা জানলাম যে হিস্ট্রিতে টাইম কিভাবে প্রভাব ফেলে, ফিজিক্স এবং হিস্ট্রিতে কিভাবে টাইমের তত্ত্ব আমাদের লাগু হয়। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ধারা, অর্থাৎ স্পেসে। স্পেস মানে কি? স্পেস মানে স্থান। এবং যেমনটা বললাম, আইনস্টাইনের কথা মাফিক টাইম এবং স্পেস কিন্তু সেপারেট নয়, তারা একত্রে স্পেস টাইম হিসেবে অবস্থান করে। তো স্পেস হলো এমন একটা খণ্ডক বা এমন একটা ভৌগোলিক অঞ্চল বা ক্ষেত্র, যেখান দিয়ে টাইম যা পূর্ণতা লাভ করে। অর্থাৎ যদি স্থান না থাকে, যদি এই মহাবিশ্বই না থাকে, তাহলে তাহলে কিভাবে টাইম আসবে? টাইম তো যখন যায়, তখন স্থান না থাকলে সেই টাইমটা পূর্ণতা পাবে কি করে? আমাদের যদি স্থানই না থাকে, তাহলে আহ সময়টাকে আমরা ব্যবহার করব কি করে যদি মহাবিশ্বই না থাকে? বোঝা গেছে? তো এই টাইমে যখন স্পেসের উপর দিয়ে যায়, তখন তৈরি হয় একটা ঘটনা। ইতিহাসের ক্ষেত্রে ঘটনা এবং ফিজিক্সের ক্ষেত্রে বস্তু। এই জন্যই ইতিহাসে যখন কোনো ঘটনা আমরা পড়ি,
তখন প্রথম যে দুটো প্রশ্ন একেবারে প্রাথমিকভাবে সাড়া দেয় সেটা হলো কোথায় এবং কখন। এই কখনের উত্তরটা তো টাইম দেয় বলেছি, এই কখনের উত্তরটা দেয় হচ্ছে, সরি কোথায় উত্তরটা দেয় হচ্ছে স্পেস। এবার এই স্পেসটা শুধুমাত্র ঘটনা নয়, যে কোনো বস্তুরও এই স্পেসটা দরকার নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য। তাই কোন সময়ে কোথায় কি হচ্ছে সেইটা জানতে আমাদের স্পেসও লাগবে। এবার স্পেস বলতে ফিজিক্সে কি বোঝায়? স্পেস বলতে বোঝায় আমরা যেটা বুঝি পৃথিবীর বাইরে, ইউনিভার্সের অংশটা। ঠিক আছে, তো আমরা তো জানি না যে এক্স্যাক্টলি মহাবিশ্ব ঠিক কতটা পরিমাণে বিস্তৃত, এটাকে আমরা অসীম ধরে নিয়ে চলি। এবং বর্তমান কিছু অ্যাডভান্স থিওরির অনুযায়ী এই মহাবিশ্ব ধীরে ধীরে নিজের আকারকে আরো বৃদ্ধি করছে, অর্থাৎ সে তো একই অসীম, তার আকারটা যেন আরো বাড়ছে, মানে আরো অসীমের দিকে যাচ্ছে। তো সামগ্রিক স্পেসকে নিয়ে আলোচনা করার মতো ক্ষমতা আমাদের নেই। তেমনি আমরা খুব সহজে এই স্পেসকে নিয়ে আলোচনা করার জন্য কি করতে পারি না, এই সমগ্র স্পেসের কিছু খণ্ডকে আমরা কেটে নিয়ে সেইটাতে নিজেদের গবেষণা করে তত্ত্ব দিয়ে সমস্ত রকমের এক্সপেরিমেন্ট করার পর যে রেজাল্ট বা যে কনক্লুশনটা আমরা পাই সেইটা সামগ্রিক স্পেসের ক্ষেত্রে লাগু করে দিতে পারি। যেমন ধরা যাক এটা একটা স্পেস, আমি কিন্তু স্পেসটা যখন আঁকলাম ক্লোজ করিনি। কেন ক্লোজ করিনি না, স্পেস তো সীমাবদ্ধ নয়, অসীম, তাই ক্লোজ করিনি, ওপেন সার্কেল। এবার এই সামগ্রিক স্পেসটাকে নিয়ে আলোচনা করা অসম্ভব, তাই আমরা কি করব, আমরা একটা খণ্ড কেটে নিলাম, হ্যাঁ একটা সীমাবদ্ধতা করে নিলাম, এইটা এই সীমায় এইটা এই খণ্ডটাকে রাখলাম। এবার এইটাকে নিয়ে আমরা গবেষণা করব, গবেষণা করলাম এই স্থানটার উপর কি কি ঘটনা ঘটছে, এই স্থানের প্রভাব নিয়ে আমরা জানলাম, এবং পরবর্তীকালে জেনারেলাইজেশন বা সার্বিকীকরণের মাধ্যমে এই সামগ্রিক স্পেসে এই রেজাল্টটাকে ডিপ করে দিলাম। যেমন আমরা জানি নিউটন আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণ বল, এবং এর পিছনে একটা খুব প্রচলিত গল্পও রয়েছে যে তিনি নাকি গাছের তলায় বসেছিলেন, আপেল পড়েছিল একটা, সে আপেল পড়া দেখে তিনি ভেবেছিলেন যে কিভাবে আপেলটা পড়ছে এবং কেন আপেলটা পড়ছে। তো সেখান থেকেই তার মনে যে প্রশ্নটা জাগে সেই প্রশ্নের উত্তর দিতেই তিনি আবিষ্কার করেন মাধ্যাকর্ষণ শক্তি। এবার ধরা যাক গাছ, হ্যাঁ, তো এখানে এখানে পড়লো আপেলটা, হ্যাঁ তো আপেলটা পড়লো, আপেলটা যে জায়গায় পড়েছিল সেটা তো খুব সীমাবদ্ধ জায়গা, খুব ক্ষুদ্র অংশের জায়গা। এবং ধরা যাক আমি যদি সত্যি ধরেও নি যে হ্যাঁ এই গাছটা নিচে বসি আবিষ্কার হয়েছিল এটা, তো সেখান থেকে প্রশ্নটা ওঠে যে তাহলে কি গোটা বিশ্বেই একই কাজ হবে? নিউটন যখন দেখলেন যে গাছ থেকে আপেলটা পড়ছে, তিনি কি আরো 4-5টা গাছ ধরে দিলেন যে দেখি এখানে আপেলটা পড়ে কিনা, ওখানে আপেলটা পড়ে কিনা? না, তিনি আগে ওই আপেলটার এই অংশটাকে নিয়ে গবেষণা করলেন, এবং পরবর্তীকালে তিনি যখন আবিষ্কার করলেন তখন তিনি সার্বিকীকরণের মাধ্যমে বললেন, আরো 2-1 জায়গায় অবশ্য করেছিলেন গবেষণা, যে একটা মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষীয় বল বলে কিছু একটা রয়েছে। তাহলে তিনি কি করলেন না, একটা ছোট্ট স্পেসে নিজের কাজটা করলেন এবং সেটা পরবর্তীকালে সমগ্র স্পেসের জন্য অ্যাডজাস্ট করে দিলেন। আমাদের ইতিহাসের ক্ষেত্রেও তাই। ইতিহাসের ক্ষেত্রে স্পেস এবার কি গুরুত্ব রাখে, এবার এটা জানতে হবে। স্পেস কি করে না, স্পেসের জন্য আমাদের ইতিহাসের ঘটনাগুলো প্রভাবিত হয়। ধরা যাক যে সভ্যতাগুলোর কথা আমরা জানি, খুব কমন সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, এই সভ্যতাগুলো কি ছিল না, এগুলো ছিল নদীমাতৃক সভ্যতা। এবার নদীমাতৃক সভ্যতা কেন না, নদীমাতৃক সভ্যতার ক্ষেত্রে ওরা খুব সন্নিকটে নদী পেত, যে নদীর জল দিয়ে তাদের দৈনন্দিন জীবনের কাজ হতো, চাষবাস মানে কৃষি কাজ হতো, পশুপালন হতো, এবং তারা জলপথে একটা টাইমের পর বাণিজ্য করতে পারত। তাই পাশাপাশি নদী বা যে কোনো বৃহৎ জলাশয়ের উপস্থিতি একটা সভ্যতাকে সমৃদ্ধ করত। তাই প্রাচীনকালের অধিকাংশ বা
বলতে গেলে প্রায় সমস্ত সভ্যতাই নদীমাতৃক সভ্যতা ছিল। তাহলে এই যে সভ্যতাগুলো গড়ে উঠছে তার পিছনে নদীর পার্শ্ববর্তী অঞ্চল হিসেবে একটা গুরুত্ব তো রয়েছে এই অঞ্চলটার, ঠিক কিনা? এবং এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটা সভ্যতাই নদীমাতৃক সভ্যতা। তাহলে আমরা কি করলাম না, একটা স্পেস, একটা নদীর ধারে স্পেসের একটা সভ্যতা নিয়ে পড়াশোনা করে দেখলাম যে সভ্যতার সমৃদ্ধিতে নদীর জলের ভূমিকা অনস্বীকার্য। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কোনো সভ্যতা গঠনের জন্যই নদী বা একটা বৃহৎ জলাশয় যেটা জলের উৎস হিসেবে কাজ করবে সেটা থাকা বাঞ্ছনীয়। তাই জন্য যে কোনো সভ্যতা বা যে কোনো ডেভেলপড কান্ট্রিতে খুব ভালো ওয়াটার রিসোর্সেস থাকে আজকের দিনেও। ঠিক আছে, তো স্পেস একটা ঘটনাকে আমাদের পূর্ণতা দিতে লাভ করছে, টাইমকে অ্যাডজাস্ট করাচ্ছে এবং এক একটা ঘটনাকে প্রভাবিত করছে। আবার ধরা যাক একটা দুটো জায়গায়, কোনো একটা জায়গায় খুব শহরটা, কোনো শহরটা খুব ডেভেলপড আর কোনো শহর ডেভেলপিং, মানে কোনোটা উন্নত কোনোটা উন্নয়নশীল। এর পিছনেও কিন্তু স্থানের একটা গুরুত্ব আছে, কারণ ভৌগোলিক বাঁধা, বিভিন্ন রকমের ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক, এমনকি সুযোগ সুবিধার কারণেও যে কোনো অঞ্চল যে উন্নতি লাভ করে। যেমন কলকাতা শহর তার অবস্থানের জন্য সেখানে রিসোর্স আছে, বা যে কোনো শহর তার ভৌগোলিক স্থান অঞ্চল সমতলের জন্য একটা গুরুত্ব লাভ করে। গাঙ্গেয় সমভূমিতে ভালো চাষবাস হয়, এগুলো সবই তো স্পেসের জন্য। তাহলে স্পেসেরও ভ্যালু রয়েছে, শুধুমাত্র অসীম স্পেস নয়, আমাদের পৃথিবীতে যে স্পেসটা রয়েছে তারও ভ্যালু রয়েছে। বোঝা গেছে? তো এই আমরা জানলাম যে টাইম আর স্পেস আলাদা আলাদা। এবার আমরা শেষে জানবো টাইম আর স্পেস একভাবে কি করে কাজ করে। ফিজিক্সের ক্ষেত্রে টাইম আর স্পেস একটা বস্তুর অস্তিত্বের কারণ হয়ে দাঁড়ায়। আবার আমাদের যে কোনো ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রেও আমাদের টাইম এবং স্পেস মানে কোথায় এবং কখনকে মনে রাখতে হয়। এবার একটা নতুন জিনিস বলবো যেটা আশা করি ইন্টারেস্টিং লাগবে। আমরা যে সিভিলাইজেশন গুলো বা সভ্যতাগুলো কথা পড়ি সেগুলো আসলে কি না, সেগুলো হলো আসলে স্পেসিও টেম্পোরাল সিস্টেম। স্পেস মানে স্থান, টেম্পোরাল কামস ফ্রম টেম্পোরারি মানে অস্থায়ী, অর্থাৎ অস্থায়ী স্থান বা অস্থায়ী আকার। অর্থাৎ যে সমস্ত বস্তু একটা নির্দিষ্ট সময়ের পর নিজের আকারকে পরিবর্তন করে, তো এই আকার পরিবর্তন করার জন্য একে বলা হয় স্পেসিও টেম্পোরাল সিস্টেম। অর্থাৎ সময়ের সাথে সাথে এই নিজের স্পেসটাকে কমাচ্ছে, বাড়াচ্ছে, মানে পরিবর্তন করছে, এবং এটা টেম্পোরারি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে সভ্যতাগুলো কি করে স্পেসিও টেম্পোরাল সিস্টেম হয়। আমি একটা উদাহরণ দেব, আশা করছি তোমরা একেবারে বুঝে যাবে। আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষ একটা স্পেসিও টেম্পোরাল সিস্টেম। শুনে একটু অবাক লাগলো, আমি জানি অবাক লাগারই কথা। কিভাবে সেটা দেখাচ্ছি। আমি পুরোপুরি সময়টা নিচ্ছি না, খুব ক্ষুদ্র সময়ের অংশ দেখাচ্ছি। ধরা যাক 1900 খ্রিস্টাব্দ, তখন ভারতবর্ষ রয়েছে একটা। এলো 1905, যখন ভারত থেকে বাংলাদেশ আলাদা হলো এবং একটা আলাদা স্বাধীন দেশ হলো যেটাকে বঙ্গভঙ্গ বলে আমরা জানি। তাহলে এই ভারত থেকে যে বাংলাদেশটা কেটে গেল, তাহলে ভারতের যে ম্যাপটা সেটা একটা চেঞ্জ হলো। অ্যাকচুয়ালি ভারতের ম্যাপ এরকম হয়, আমি একটা শেপ আঁকছি জাস্ট, হ্যাঁ, এরকম একটা 4 চৌকো ম্যাপ আমরা ধরেও নি, এইখানে থাকে বাংলাদেশ। তাহলে এইটা ইনক্লুড ছিল, কিন্তু এখন মানে 1905-এর পর বাংলাদেশ সরে গেল, তার মানে চেঞ্জ হলো শেপটা, ম্যাপের আকারটা, ভৌগোলিক স্থানটা পরিবর্তন হলো, স্পেসিও টেম্পোরাল সিস্টেম। আবার 1947 দেশভাগ, তখন ভারত থেকে ছিটকে গেল পাকিস্তান, ঠিক যেটা ভারতবর্ষের এইখানে ছিল। তাহলে এটাও কেটে গেল, তাহলে আবার আকার চেঞ্জ হলো। তাহলে 47 বছর অন্তরালে ভারতবর্ষ 3বার আকার পরিবর্তন করেছে। তাহলে এটা স্পেসিও টেম্পোরাল সিস্টেম হলো না? হ্যাঁ,
আমি কিন্তু বলেছি ইতিহাসে যখন সময়টাকে নিয়ে আমরা আলোচনা করি তখন ইতিহাস কিন্তু ওই সেকেন্ডে ঘন্টায় সময় মাপে না, মাপে বছরে, শতাব্দীতে, দশকে। এবার স্পেসিও টেম্পোরাল সিস্টেম মানে ফিজিক্সে হয়তো যে সেকেন্ডে বা মাইক্রো সেকেন্ডে আকার পরিবর্তন করছে, কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে যেহেতু সময়ের অ্যামাউন্টটা বড়, তাই পরিবর্তন হতে 5 বছর, 47 বছর বা আরো বেশি বছর লাগছে। এবং তাই হয়েছে, শুধু এটা তো ভারতের উদাহরণ দিলাম। সভ্যতায় একটা সম্রাট আর একটা সম্রাটের কাছে যদি হেরে যেত, তাহলে কি হতো না, পরাজিত সম্রাটকে তার সাম্রাজ্যের গোড়াটা বা অনেক সময় কোনো একটা অংশ বিজয়ী সম্রাটকে দিতে হতো। তাহলে কি হলো না, যে পরাজয়ী সাম্রাজ্য তা সেটা কমে গেল, মানে সে ছোট হয়ে গেল আকারে, আর যে বিজয়ী সাম্রাজ্য সে আস্তে আস্তে বড় হলো। তাহলে তারা দুজনেই আকার চেঞ্জ করলো, তারা দুজনেই স্পেসিও টেম্পোরাল সিস্টেম। ঠিক আছে, তো এইভাবে টাইম স্পেসকে দিয়ে আমরা সভ্যতা গুলোকে নিয়ে আলোচনা করতে পারি। আমরা জানতে পারি কিভাবে সভ্যতাগুলো আকার পরিবর্তন করেছিল, কিভাবে তারা সময়ের উপর নির্ভরশীল ছিল, স্থানের উপর নির্ভরশীল ছিল। অ্যাকচুয়ালি স্থান কাল পাত্র যেটাকে বলা হয়, স্থান কাল পাত্র। তো এই টাইম স্পেস ইন হিস্ট্রি হচ্ছে সেই স্থান কাল পাত্রেরই একটা গুরুত্ব। এবার এত কিছুর পর এবার প্রশ্ন যেটা আসছে, আধুনিক আচ্ছা তার আগে একটা বলি, এই সিভিলাইজেশন নিয়ে এটা খুব বিখ্যাত কোটেশন রয়েছে, সিভিলাইজেশন ইজ দ্য রিপিল অফ টাইম এন্ড স্পেস। ঠিক আছে, তো টাইম এন্ড স্পেসের রিপিল হচ্ছে আমাদের সিভিলাইজেশন বা সভ্যতা। হ্যাঁ, তো এবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আজকের দিনে টাইম স্পেসকে দিয়ে আমরা কিভাবে হিস্ট্রিটাকে ব্যাখ্যা করতে পারি। আজকের দিনগুলো কিন্তু খুবই আলাদা, আজ আমরা ডিজিটালাইজেশনের যুগে বসবাস করি। বেশ কিছু ডিজিটাল টুলস আছে যেগুলো দিয়ে আমরা টাইম এন্ড স্পেসকে গুরুত্ব দিতে পারি। তার মধ্যে একটা টেকনোলজির কথা আমি বলতে চাই, যেটা হলো জিআইএস ম্যাপিং। জিআইএস স্যাটেলাইট থেকে একটা স্থানকে কেটে করে, সেই স্থানটাকে নিয়ে, এবং জিআইএস এর এত ক্ষমতা বেশি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, ইনফরমেটিভ সিস্টেম, তো এই স্থানটার পরিবর্তনটাকেও সে আইডেন্টিফাই করতে পারে, ইলাবোরেট করতে পারে। ঠিক আছে, অর্থাৎ একটা, এই যে বললাম সভ্যতাগুলো আকার চেঞ্জ করে, এই সভ্যতাগুলো কি করে আকার চেঞ্জ করে সেগুলো জিআইএস এর মাধ্যমে একটা মানে সম্পূর্ণভাবে না হলেও আন্দাজ করে নেওয়া সম্ভব। তাই জিআইএস বা স্যাটেলাইট পর্যবেক্ষণ দিয়ে আমরা টাইম এন্ড স্পেসকে ব্যবহার করে হিস্ট্রির অনেক নতুন নতুন ধারাকে বার করতে পারি। আর সঙ্গে তো এখন রয়েছে এআই। এআই আরো ভালো ডেটা ইন্টারপ্রেট করতে পারে। হ্যাঁ, আমরা যে কোনো সভ্যতার অনেক বছরের পরপর ডেটা দিলে সে ভিজুয়ালস মানে গ্রাফ চার্ট বা বিভিন্ন রকমের অ্যানালিসিসের মধ্য দিয়ে আমাদেরকে বোঝাতে পারে যে কিভাবে সময়ের সাথে সাথে সভ্যতা নিজের স্থান পরিবর্তন করেছে। আসলে একটা সভ্যতার পতন এবং উত্থানটা অ্যাকচুয়ালি কি হয় না, হিস্টোরিক্যাল চেন রিয়াকশন। এটা অবশ্য কেমিস্ট্রি কনসেপ্ট। এটা আমি বলি, চেন রিয়াকশন মানে বোঝায় একটা রিয়াকশন যেটা হতে 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 চলে যায়। ঠিক আছে, এটাও আজকের দিনে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলি, চেন রিয়াকশন কিরকম না, একটা যদি কেমিস্ট্রি কথা বলি, একটা দুটো পরমাণুর মধ্যে থেকে একটা তৈরি হলো বা দুটো তৈরি হলো, তারা আবার বিক্রিয়া করলো, আবার এখান থেকে ভেঙে আবার, এরম ভাবে চেন রিয়াকশন চলতেই থাকে। এরম ভাবে দুটো হলো, এরম ভাবে দুটো হলো, এরম ভাবে আবার দুটো হলো, দুটো হলো, এরম দুটো হলো, এরম দুটো হলো, এরম দুটো হলো, এরম ভাবে হতে 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 চলে যায়। ঠিক এইভাবেই চেনের মতো করে আমাদের সভ্যতাগুলো চলতে থাকে। সভ্যতার গ্রাফ কিরকম হয়, সভ্যতার গ্রাফ হয় এরকম। হ্যাঁ, মানে কি, সভ্যতা একটা টাইমে উত্থানে বা পতন হয়ে যায়, এবং একটা সভ্যতার পতন মানে আরেকটা সভ্যতার উত্থান হবেই। বা ভারতের মৌর্য সাম্রাজ্যের পরই কুষাণ সাম্রাজ্য এসছে, কুষাণ সাম্রাজ্যের পরই গুপ্ত সাম্রাজ্য এসছে। তো এদের সাম্রাজ্য আলাদা ঠিকই, কিন্তু একটা সাম্রাজ্যের পতনে কিন্তু থাকে অন্য একটা সাম্রাজ্যের উত্থানের বীজ। ঠিক, তাহলে এটাও টাইম এন্ড স্পেসেরই কনসেপ্ট, যে টাইম দিয়ে টাইম, এটা যাচ্ছে, এটা তো টাইম, এটা এক্স অ্যাক্সিস, এবং এই টাইমের সাপেক্ষে এ স্পেস চেঞ্জ করছে। ঠিক আছে, আমরা স্পেস চেঞ্জ করছে হলো। তো এটা আজকের দিনে কেমন গুরুত্বপূর্ণ না, এটাও আমরা জিআইএস বা এআই অ্যানালিসিস দিয়ে এই সাম্রাজ্যের পতন ও উত্থানগুলোকে আমরা গ্রাফিক্যালি প্লট করে গ্রাফ আঁকতে পারি, ড্যাশবোর্ড তৈরি করে ভিজুয়ালাইজ করতে পারি, যাতে আমাদের কাছে ইতিহাস চর্চাটা আরো সহজ হয়ে পড়ে। ঠিক আছে, তো এই গেল টাইম ও স্পেসের গুরুত্ব। তো এত কিছুর পর
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ টাইম এন্ড স্পেস নিয়ে আর বলার মতো সেরকম কিছু নেই। টাইম এন্ড স্পেস কতটা গুরুত্বপূর্ণ যদি এই গোটা ভিডিওটা দেখে থাকো, আমি নিশ্চিত কারোর বুঝতে অসুবিধা হবে না। যারা মনে করে টাইম এন্ড স্পেস অনলি ফিজিক্স বা কেমিস্ট্রির অংশ, তাদেরকে হয়তো অনেকাংশে ভুল প্রমাণ করতে পেরেছি। হয়তো না পারলে কমেন্ট বক্সে ডেট কমেন্ট করতে পারো। এবং আজকের এই ভিডিওর মোরাল বা কনক্লুশন হিসেবে বলছি যে টু আন্ডারস্ট্যান্ড হিস্ট্রি is to understand the universe, as they both are written in the language of time and space. অর্থাৎ ইতিহাস পাঠ করা বা ইতিহাসকে বোঝার চেষ্টা করা আসলে মহাবিশ্বকে বোঝার চেষ্টা করার মতোই, কারণ এরা উভয়ই সময় এবং স্থানের ভাষায় লিখিত।